আমি মাস্টারবাবু বলছি। আজকে ক্লাস 12-এর আমি হিস্ট্রি থার্ড চ্যাপ্টার থেকেই আরও দুটো প্রশ্ন আলোচনা করব। তা তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, প্রয়োজনীয় পয়েন্টগুলো নোট করবে। আজকের যে আলোচনা টপিক, যে দুটো প্রশ্ন, সেটা হচ্ছে চীনের উপর আরোপিত অসম চুক্তি বলতে কি বোঝায় এবং এই অসম চুক্তি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। এই ধরনের প্রশ্ন আসতে পারে 8 নম্বরের। আর 2 নম্বর হচ্ছে চীনে সংঘটিত বক্সার বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো, এটাও 8 নম্বরের প্রশ্ন। তা চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, চীনের উপর আরোপিত অসম চুক্তি বলতে কি বোঝায়? এই অসম চুক্তি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বা উল্লেখ করো। তা এটা 8 নম্বরের প্রশ্ন, 3+5 হতে পারে। তা তোমরা রেডি হয়ে যাও, আমরা আলোচনা শুরু করি। ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে কিং বা চিং বংশের শাসনকালে চীনের উপর বিভিন্ন পাশ্চাত্য শক্তিবর্গ, পাশ্চাত্য শক্তিবর্গ বলতে কি বোঝায়? ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, এই সমস্ত শক্তিগুলোকে পাশ্চাত্য শক্তি বলা হয়। তা ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে কিং বা চিং বংশের শাসনকালে চীনের উপর বিভিন্ন পাশ্চাত্য শক্তিবর্গ যে অসম একতরফা শোষণমূলক চুক্তি আরোপ করেছিল তা অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তি নামে পরিচিত, আনইকুয়াল ট্রিটি। আরেকবার বলছি, চীনের উপর আরোপিত অসম চুক্তি বলতে কি বোঝায়? না, ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে কিং বা চিং বংশের শাসনকালে চীনের উপর বিভিন্ন পাশ্চাত্য শক্তিবর্গ অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান প্রভৃতি শক্তি যে অসম একতরফা শোষণমূলক চুক্তি আরোপ করেছিল তা অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তি নামে পরিচিত, আনইকুয়াল ট্রিটি। এই অসম চুক্তি বলার কারণটা কি? না, এই চুক্তির মাধ্যমে ব্রিটেন সহ অন্যান্য ইউরোপীয় দেশগুলি যে সকল সুবিধা আদায় করেছিল তা প্রত্যর্পণে কোনো প্রকার বাধ্যবাধকতা তাদের ছিল না। ইউরোপীয় শক্তিগুলির এই অন্যায়মূলক এই সকল চুক্তি আরোপের ফলে চীনের সরকার সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছিল। অনেকে এই চুক্তিগুলিকে সেঞ্চুরি অফ হিউমিলিয়েশন বা শতবর্ষব্যাপী অবমাননা বলেও আখ্যায়িত করেছে। তা এই অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি ছিল, এগুলো আমরা একটু আলোচনা করি। প্রথমত হচ্ছে বৈশিষ্ট্যের প্রথম পয়েন্টটা হচ্ছে যে, প্রথমত অর্থাৎ 1 নম্বর পয়েন্টে, এইসব অসম চুক্তিগুলো চীনা সরকারের সঙ্গে পশ্চিমী শক্তিগুলির, পশ্চিমী শক্তিগুলো বলতে আমি প্রথমে বলে দিয়েছি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, এগুলো এই পশ্চিমী শক্তিগুলির পারস্পরিক আলোচনার মাধ্যমে স্বাক্ষরিত হয়নি। কেননা কোনো না কোনো যুদ্ধে পশ্চিমী শক্তিগুলির নিকট চীনের পরাজয়ের পর পশ্চিমী শক্তিগুলি একতরফাভাবে চীনের উপর অসম চুক্তিগুলি চাপিয়ে দেয়। চুক্তির শর্ত স্থির করার সময়ও চীনা সরকারের মতামত উপেক্ষিত হয়েছে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য 1 নম্বর। 2 নম্বর বৈশিষ্ট্য কি? এই সকল অসম চুক্তির মাধ্যমে বিদেশি শক্তিগুলি চীনের বিভিন্ন অঞ্চলে একাধিপত্য প্রতিষ্ঠা করে স্বভাবতই নিজেদের দেশের ওই সকল অঞ্চলে চীন সরকার ও প্রশাসনের সকল অধিকার ও ক্ষমতা লুপ্ত হয়ে যায়। 3 নম্বর বৈশিষ্ট্যটা কি? না, ব্রিটিশ সরকার সহ অন্যান্য ইউরোপীয় শক্তিসমূহ চীনের উপর যে জবরদস্তিমূলক অসম চুক্তি আরোপ করেছিল তার ফলে চীনের সার্বভৌমত্ব ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছিল। বাণিজ্যিক ক্ষেত্রে ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীদের একচেটিয়া দৌরাত্ম্যে
চীনের অস্তিত্বের সংকট দেখা দেয়। চীন ইউরোপীয় শক্তিসমূহের আধা উপনিবেশে পরিণত হয়েছিল। আধা উপনিবেশে পরিণত হয়েছিল। চতুর্থত, পশ্চিমী শক্তিগুলির সঙ্গে চীনের যে যুদ্ধ সংগঠিত হয় তার জন্য চীনকে শুধুমাত্র দায়ী করে ক্ষতিপূরণ চাপানোর চেষ্টা হয়েছে। শুধুমাত্র চীনকেই পশ্চিমী শক্তিগুলো দায়ী করার কথা ভেবেছিল, কিন্তু শুধুমাত্র চীনকে দায়ী করা ঠিক হবে না। কেননা চীন আকবরী যুদ্ধের জন্য কোনো আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করেনি, অথচ যুদ্ধে পরাজয়ের পর বিদেশি শক্তিগুলি চীনের উপর একতরফাভাবে আরোপিত বিভিন্ন চুক্তির অজুহাতে বল প্রয়োগের মধ্য দিয়ে চীনকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ ক্ষতিপূরণ হিসেবে দিতে বাধ্য করে। এটা 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্যটা কি না, দীর্ঘদিন ধরে রুদ্ধদ্বার থাকার পর একটা সময় বিদেশি শক্তিগুলির নিকট চীনের পরাজয় ঘটে। চীনকে বাধ্য হয়ে প্রচুর পরিমাণ অর্থ ক্ষতিপূরণ দিতে হয়েছিল। শুধু তাই নয়, নিজেদের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন বাণিজ্যিক বন্দর বিদেশি পশ্চিমী শক্তিগুলির সামনে উন্মুক্ত করে দিতে বাধ্য হয় চীনা সরকার। এমনকি চীনের হংকং বন্দর ব্রিটেনের জন্য এবং পর্তুগালের জন্য ম্যাকাও বন্দর খুলে দিতে বাধ্য হয়। 6 নম্বর পয়েন্টে কি না, চীন ছিল এক স্বয়ম্ভর সমৃদ্ধশালী দেশ। চীনের উপর অসম চুক্তি আরোপ করলে যাবতীয় খনিজ এবং প্রাকৃতিক সম্পদ ঔপনিবেশিক শক্তিগুলির দখলে এসেছিল। চীন থেকে এই সকল সম্পদ ইউরোপীয় বাজারে রপ্তানি হতে থাকলে বিদেশের আর্থিক কাঠামোর উন্নতি ঘটতে থাকে এবং বিপরীত দিকে চীনের আর্থিক অবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এইভাবে সমৃদ্ধশালী দেশ চীনের আর্থিক ও সামরিক দিক থেকে ক্রমশ পেছনের সারির দেশ হিসেবে পরিচিতি লাভ করতে থাকে। 7 নম্বর পয়েন্টটা হচ্ছে কি না, এশিয়া এবং পশ্চিমী শক্তিগুলি চীনের ওপর অসম অন্যায়মূলক চুক্তি আরোপ করে নিজেদের বাণিজ্যে শুল্কে ছাড় দিতে থাকে, কিন্তু চীনা বণিকদের ন্যায্য শুল্ক প্রদান করেই বাণিজ্য করতে হতো। এর ফলে বিদেশি বণিকদের সঙ্গে অসম প্রতিযোগিতায় চীনা বণিকরা পিছিয়ে পড়তে থাকে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এই সব বৈশিষ্ট্যের জন্য বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলির দ্বারা চীনের উপর আরোপিত এই চুক্তিগুলিকে বৈষম্যমূলক চুক্তি বলে অভিহিত করা যেতে পারে। 1949 খ্রিস্টাব্দে চীনের কমিউনিস্ট পার্টির নেতা মাও জেদংয়ের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়। 1949 খ্রিস্টাব্দে চীনের কমিউনিস্ট পার্টির নেতা মাও জেদংয়ের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়। চীনে পিপলস রিপাবলিক অফ চায়না পিআরসি বা পিআরসি প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে অসম চুক্তির শর্তাবলীর গুরুত্ব এইভাবে হ্রাস পেতে থাকে। তা চীনের উপর আরোপিত যে অসম চুক্তিগুলো ছিল, সেই চুক্তিগুলির সংক্ষিপ্ত পরিচয় আমি এখানে তোমাদের দিচ্ছি বা আলোচনা করছি। বৈষম্যমূলক চুক্তিগুলো কি কি ছিল, যেমন প্রথম আফিম যুদ্ধের পরবর্তী চুক্তি, যেটা ইতিহাসে নানকিং এর চুক্তি নামে পরিচিত। চীনে ইংরেজ বণিকরা আফিম ব্যবসায় প্রচুর লাভ করতে থাকে। ধীরে ধীরে চীনাদের মধ্যে আফিমের নেশা বৃদ্ধি পায়। এই অবস্থায় চীনের মাঞ্চু রাজা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং আফিম ব্যবসা বন্ধ করার উদ্যোগ নেন। এই অবস্থায় 1840 খ্রিস্টাব্দে ইংরেজ বণিক ও চীন সরকারের সঙ্গে
যুদ্ধবাদে যা ইতিহাসে প্রথম আফিমের যুদ্ধ নামে প্রখ্যাত। কিন্তু যুদ্ধে পরাজিত হয়ে চীন ইংরেজদের সঙ্গে 1842 খ্রিস্টাব্দে 29শে আগস্ট, সালটা মাথায় রাখবে, 1842 খ্রিস্টাব্দে 29শে আগস্ট নানকিংয়ের সন্ধি, ট্রিটি অফ নানকিং স্বাক্ষর করতে বাধ্য হয় চীন। কার কাছে? ইংরেজদের কাছে। সন্ধির শর্তগুলো কি ছিল? সন্ধির শর্ত অনুসারে প্রথমে বলা হয়েছিল, নাম্বার 1, ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচাও, নিংপো, চীনের এই 5টি বন্দর ইউরোপীয় বণিকদের অবাধে ব্যবসা বাণিজ্যের জন্য খুলে দিতে হবে। নাম্বার 2, হংকং বন্দর চিরকালের জন্য ইংরেজদের হাতে সমর্পিত হয়। 3 নাম্বার, কোহং সংস্থার বণিকদের মাধ্যমে চীনের সঙ্গে ইংরেজদের বাণিজ্য কথা বন্ধ করা হয়। 4 নাম্বার, ক্যান্টন বন্দরে ইংরেজদের আফিম ধ্বংস করার জন্য চীনের সরকার ইংরেজদের মিলিয়ন যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 12 মিলিয়ন এবং কোহং বণিকদের ঋণ পরিশোধের জন্য 3 মিলিয়ন রৌপ্য ডলার দিতে বাধ্য হয়। 2 নম্বর চুক্তিটা হচ্ছে বোগ-এর চুক্তি। বোগ, বয়ৌকা গ, বোগ-এর চুক্তি 1843 খ্রিস্টাব্দে। এটাও 1842 করে 1843 বোগ-এর চুক্তি। নানকিংয়ের চুক্তি করার বা চুক্তি স্বাক্ষর করার কিছুকাল পরে ইংরেজ ও চীনের মধ্যে 1843 খ্রিস্টাব্দে বোগ-এর চুক্তি বা ট্রিটি অফ বোগ স্বাক্ষরিত হয়। এটি হুমেনের চুক্তি নামে পরিচিত। এই চুক্তির মধ্য দিয়ে চীনে ব্রিটেন অতিরাষ্ট্রিক অধিকার বা এক্সট্রা টেরিটোরিয়াল রাইটস লাভ করে। সন্ধির শর্ততে কি স্থির করা হয়েছিল? নাম্বার 1, চীনা জনগণ চীনের ব্যবসা বাণিজ্য এবং শাসন ব্যবস্থা ব্রিটেনের নিয়ন্ত্রণে আসে এবং তা ব্রিটিশ সরকার দ্বারা পরিচালিত হয় বলে স্থির করা হয়। নাম্বার 2, শর্তটা কি? চীন অন্যান্য বিদেশি রাষ্ট্রগুলিকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে ব্রিটিশ সরকারকে সেই সুবিধা ভবিষ্যতে দিতে হবে। নাম্বার 3 চুক্তিটা কি? ওয়াংসিয়া চুক্তি 1844 খ্রিস্টাব্দে। ওয়াংসিয়া চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উপর ওয়াংসিয়া চুক্তি ট্রিটি অফ ওয়াংসিয়া না চাপিয়ে দেয়। কত খ্রিস্টাব্দে? 1844 খ্রিস্টাব্দের 3রা জুলাই। 1844 খ্রিস্টাব্দের 3রা জুলাই। চুক্তির শর্তটা কি ছিল? নাম্বার 1 হচ্ছে চীনে বসবাসকারী মার্কিন নাগরিকদের অপরাধগুলির বিচার করবেন মার্কিন কনসাল। নাম্বার 2, আমদানি ও রপ্তানি পণ্যের উপর শুল্ক আরোপ করার সময় চীন সরকারকে পরামর্শ করে নিতে হবে মার্কিন কনসালের সঙ্গে। চীন সরকারকে কার সঙ্গে পরামর্শ করতে হবে? মার্কিন কনসালের সঙ্গে। নাম্বার 3 হচ্ছে আমেরিকাও ইংল্যান্ডের মতো সবচেয়ে সুবিধাভোগী জাতি হিসেবে ভোগ করবে অধিকার। আর 4 নাম্বার হচ্ছে চুক্তিবদ্ধ বন্দরগুলিতে আইনগত, পুলিশ সংক্রান্ত, কর সংক্রান্ত ও বিচার বিভাগীয় স্বাধীনতা অর্জন করবে চীনে বসবাসকারী ইউরোপীয়রা। 4 নাম্বার চুক্তিটা কি ছিল? হোয়ামপুয়ার চুক্তি 1844 খ্রিস্টাব্দে। হোয়ামপুয়ার চুক্তি 1844 খ্রিস্টাব্দ। ফ্রান্স এর সঙ্গে চীনের হয়েছে এই চুক্তিটা। ফ্রান্স চীনের উপর 1844 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর হোয়ামপুয়ার অসম চুক্তি চাপিয়ে দেয়। সন্ধির শর্ত কি ছিল? নাম্বার 1, চীনে অতিরাষ্ট্রিক ক্ষমতা লাভ করবে ফ্রান্স। নাম্বার 2, ফরাসি ও চীনা বণিকদের মধ্যে বাণিজ্য শুল্ক স্থির হয়। আর নাম্বার 3, ফরাসি বণিকদের জন্য নতুন 5টি বন্দর খুলে দেওয়া হয়। 5 নাম্বার হচ্ছে আইগুনের সন্ধি। এই সন্ধি 1858 খ্রিস্টাব্দে হয়েছিল এবং ইংল্যান্ডের সঙ্গে হয়েছিল। চীনের বিরুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্স 1858 খ্রিস্টাব্দে আফিম যুদ্ধ শুরু করে এই সুযোগে রাশিয়া চীনের উপর চাপিয়ে দেয় আইগুনের সন্ধি। না, ভুল বললাম, যে আইগুনের সন্ধিটা রাশিয়ার সঙ্গে চীনের। রাশিয়া চীনের উপর চাপিয়ে দেয় আইগুনের সন্ধি, ট্রিটি অফ আইগুন। সন্ধির শর্তটা কি ছিল? নাম্বার 1 হচ্ছে রাশিয়া ও উত্তর চীনের বেশ কিছু এলাকায় আধিপত্য প্রতিষ্ঠা করে। নাম্বার 2, রাশিয়া ও চীনের নৌ চলাচল স্বীকৃত হয় চীনের আমুর, উসুরি ও সংখুয়া জিয়াং নদীতে। এটা হচ্ছে প্রথম আফিমের যুদ্ধের পরবর্তী চুক্তি। এই 5টা চুক্তি হয়েছিল প্রথম আফিমের যুদ্ধের পরবর্তী যে চুক্তিগুলো হয়েছে, এই 5টা চুক্তি। প্রথম হচ্ছে নানকিং এর চুক্তি, 2 নম্বর হচ্ছে বোগ এর চুক্তি, 3 নম্বর ওয়াংসিয়াং চুক্তি, 4 নম্বর হচ্ছে হোয়ামপুয়ার চুক্তি, 5 নম্বর আইগুনের সন্ধি রাশিয়ার সঙ্গে। আর দ্বিতীয় আফিম যুদ্ধের পরবর্তী চুক্তিগুলো কি হয়েছিল? না, তিয়েনসিনের চুক্তি 1858 খ্রিস্টাব্দে। তিয়েনসিন এর চুক্তি 1858 খ্রিস্টাব্দে।
ইংল্যান্ড ও ফ্রান্স দ্বিতীয় আফিমের যুদ্ধে চীনকে পরাজিত করে তিয়ানজিনের চুক্তি চীনের ওপর চাপিয়ে দেয়। সন্ধির শর্তগুলো কি ছিল? না বিদেশিদের কাছে মুক্ত হয় চেফু, হ্যানকাও, নানকিং সহ 11টি বন্দর। নাম্বার 2, পিকিংয়ে দূতাবাস নির্মাণের অধিকার পায় ইউরোপীয়রা। নাম্বার 3, বিদেশিরা চীনে অবাধ ভ্রমণ, বসবাস, খ্রিস্ট ধর্ম প্রচারের অনুমতি পায়। নাম্বার 4, বাণিজ্য শুল্ক হ্রাস করা হয় বিদেশি বণিকদের স্বার্থে। নাম্বার 5 হচ্ছে বিদেশি বণিকরা চীনের অভ্যন্তরে লাভ করে অতিরাষ্ট্রিক ক্ষমতা। আর নাম্বার 6 হচ্ছে আফিম ব্যবসা বৈধতা লাভ করে নির্দিষ্ট শুল্কের মাধ্যমে। দ্বিতীয় আফিম যুদ্ধের পরবর্তী চুক্তি হচ্ছে পিকিংয়ের সন্ধি। তিয়ানজিনের পর পিকিংয়ের সন্ধি। তিয়ানজিনের সন্ধির শর্তগুলি চীনকে চরম দুরবস্থায় ফেলে দেয়। এজন্য চীন সরকার এই চুক্তি অনুমোদনে টালবাহানা করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অবশেষে 1860 খ্রিস্টাব্দে চীন আরও কিছু সুযোগ সুবিধা প্রদান করে পিকিংয়ের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। এই সন্ধির প্রকৃত নাম হল সিনো ব্রিটিশ সাপ্লিমেন্টারি ট্রিটি। ঐতিহাসিক ইমানুয়েল শু বলেন যে by 1860 ancient civilization that was China had been thoroughly defeated and humiliated by the West. অর্থাৎ ঐতিহাসিক ইমানুয়েল শু বলেন যে প্রাচীন ভারতের লীলাভূমি চীন 1860 খ্রিস্টাব্দের মধ্যে পশ্চিমের কাছে পুরোপুরি পরাজিত ও অপমানিত হয়। তাই পিকিংয়ের সন্ধির শর্তগুলো কি ছিল? 1860 খ্রিস্টাব্দে যে পিকিং কনভেনশনের মধ্য দিয়ে যে সন্ধির শর্ত আরোপ করা হয়েছিল, নাম্বার 1 হচ্ছে চীনের স্বীকৃতি লাভ করে কুলি ব্যবসা। নাম্বার 2, বিদেশিদের কাছে মুক্ত হয় তিয়ানজিনের বন্দর সহ মোট 11টি বন্দর। 3 নাম্বার, কুলন উপদ্বীপ লাভ করে ইংল্যান্ড। আর 4 নাম্বার, চীনের রাজধানী পিকিংয়ে বিদেশি দূতাবাস খোলার স্বীকৃতি মেলে। 5 নাম্বার, ইংল্যান্ড ও ফ্রান্স 4 মিলিয়ন অর্থ চীনের কাছ থেকে আদায় করে। এর পরের চুক্তি, দ্বিতীয় আফিম যুদ্ধের তৃতীয় চুক্তি হচ্ছে সিমনোসেকির সন্ধি। সিমনোসেকির সন্ধি 1895 খ্রিস্টাব্দে কোরিয়ার উপর অধিকার ও প্রতিষ্ঠা লাভকে কেন্দ্র করে চীন ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে চীন পরাজিত হয় এবং সে জাপানের সঙ্গে সিমনোসেকির সন্ধি করতে বাধ্য হয়। চীনের সঙ্গে জাপানের সিমনোসেকির সন্ধি 1895 খ্রিস্টাব্দে হয়। সন্ধির শর্ত কী ছিল? না চীন কোরিয়ার স্বাধীনতা স্বীকার করে নেয়। চীন কোরিয়ার স্বাধীনতা স্বীকার করে নেয়। 2, জাপান চীনের কাছ থেকে পেসকাডোর, তাইওয়ান, লিয়ংটু উপদ্বীপ ও পোর্ট আর্থার লাভ করে। আর নাম্বার 3, চীনের কয়েকটি বন্দর জাপানের কাছে উন্মুক্ত হয়। আর 4 নম্বর শর্তে বলা হয় জাপান ক্ষতিপূরণ বা প্রচুর অর্থ লাভ করে। দ্বিতীয় আফিম যুদ্ধের পরে 4 নম্বর চুক্তি অর্থাৎ বক্সার প্রোটোকল। বক্সার প্রোটোকল তা চিং বংশের শাসনকালে অর্থাৎ 1644 থেকে 1922 খ্রিস্টাব্দ চীনে বিদেশি শক্তিগুলির শোষণ, নির্যাতন, আধিপত্যের বিরুদ্ধে আইহো চুয়ান নামে একটি গুপ্ত সমিতি বক্সার বিদ্রোহ শুরু করে। আইহো চুয়ান নামে একটি গুপ্ত সমিতি বক্সার বিদ্রোহ শুরু করে 1899 থেকে 1901 খ্রিস্টাব্দ পর্যন্ত যেটা হয়েছিল বক্সার বিদ্রোহ। বিদ্রোহেরা ধ্বনি তোলে বিদেশি দানবদের সমুদ্রে নিক্ষেপ করো, বিদেশি শয়তানদের ধ্বংস করো, চীনদের রক্ষা করো। বিদ্রোহেরা এই ব্যাপকভাবে বিদেশিদের হত্যা, রেলপথ, টেলিগ্রাফ, গির্জা প্রভৃতি ধ্বংস করে। বিদ্রোহীদের বিদ্রোহ দমন করার জন্য 8টি দেশ সম্মিলিতভাবে অগ্রসর হয় এবং বিদেশি বাহিনী পিকিংয়ে ব্যাপক ধ্বংসলীলা এবং লুটপাট চালায়। শেষ পর্যন্ত দীর্ঘ আলাপ আলোচনার পর 1901 খ্রিস্টাব্দের 7 সেপ্টেম্বর 11টি বিদেশি শক্তি বক্সার প্রোটোকল নামে এক চুক্তির মাধ্যমে চীনের উপর বিভিন্ন কঠোর নীতি চাপিয়ে দেয়। এই সন্ধির শর্তগুলো কি ছিল? নাম্বার 1, চীনের উপর বিশাল অঙ্কের ক্ষতিপূরণ বোঝা চাপিয়ে দেয়। নাম্বার 2, 12 জন বিদ্রোহী রাজপুরুষকে প্রাণদণ্ড দেওয়া হয়। নাম্বার 3, বিদেশি দূতাবাসের সামনে সেনা মোতায়েন করা হয়। নাম্বার 4, 25টি দুর্গ ধূলিসাৎ করা হয় এবং 125টি রেল স্টেশন ইউরোপীয়দের দখলে চলে যায়। আর 5 নাম্বার হচ্ছে পরবর্তী 2 বছরের জন্য চীনে অস্ত্র নির্মাণ ও আমদানি নিষিদ্ধ হয়।
কিং বা চিং বংশের শাসনকাল থেকে 1901 খ্রিস্টাব্দ পর্যন্ত বিদেশি শক্তিগুলি যেভাবে চীনের উপর অসম চুক্তিগুলি চাপিয়ে দেয়, তাতে বিপন্ন হয় চীনের সার্বভৌম ক্ষমতা। পশ্চিমী শক্তিগুলির সাম্রাজ্যবাদী নীতির ফলে তরমুজ খণ্ডনের মতো ভাগাভাগি শুরু হয়। ঐতিহাসিক জে.কে. ফেয়ারব্যাঙ্ক বলেন, imperialism alone therefore does not explain what was happening in Chinese barbarian relations in the 19th century. রাশিয়া চীনের উপর অতিরাষ্ট্রীয় ক্ষমতা ত্যাগ করে 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পর 1949 খ্রিস্টাব্দে চীনে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা সহ অন্যান্য বিভিন্ন বিদেশি রাষ্ট্রগুলির অতিরাষ্ট্রিক সুযোগ সুবিধা বাতিল করা হয়েছিল। তাহলে চীনের উপরে এইভাবে পশ্চিমী দেশগুলো প্রায় 9টি চুক্তি, নানকিংয়ের চুক্তি, কোয়াম্পোয়ার চুক্তি, আইগুনের সন্ধি, তিয়ানজিনের চুক্তি, পিকিংয়ের সন্ধি, সিমনোসকির সন্ধি, বক্সার প্রোটোকল, এইভাবে তারা এই শর্তগুলো চাপিয়ে আর্থিক দিকে চীনকে ভঙ্গুর দেশে পরিণত করেছিল। তা যাই হোক, 1949 খ্রিস্টাব্দে চীনে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা সহ অন্যান্য বিভিন্ন বিদেশি রাষ্ট্রগুলির যে অতিরাষ্ট্রিক সুযোগ সুবিধা ছিল সেগুলো বাতিল করা হয়েছিল। এরপরে আমরা আলোচনা করব চীনের উপর বা চীনের সংগঠিত বক্সার বিদ্রোহের কারণটা কি ছিল এবং এর প্রকৃতি কি ছিল। এটা আমি সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা রেডি হয়ে যাও, মন দিয়ে শুনবে। চীনের সংস্কার আন্দোলনের চরম ব্যর্থতার পরে মাঞ্চু শাসন এবং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে একদল তরুণ কৃষকদের নেতৃত্বে জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হয়। এটি চীনের ইতিহাসে বক্সার বিদ্রোহ নামে পরিচিত। একদল তরুণ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে কৃষকদের নেতৃত্বে জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করে চীনে। এটি ইতিহাসে বক্সার যুদ্ধ বিদ্রোহ নামে পরিচিত। অল্পবয়স্ক বিদ্রোহীদের নেতৃত্বে সংগঠিত হয়। অনেকে একে তরুণী চীন আন্দোলন বলে অভিহিত করেছেন। বক্সার কথাটির অর্থ হলো মুষ্টিযোদ্ধা, আর চীনা ভাষায় এদের বলা হতো ইতো তুয়ান। আইহুচুয়ানের সদস্যরা বক্সার নামে পরিচিত ছিল। বক্সার বিদ্রোহের কণ্ঠস্বরে কনফুসিয়াবাদ, বৌদ্ধ মতবাদ এবং তাওবাদের প্রভাব পড়েছিল। কারণগুলো কী কী ছিল সেগুলো একটু দেখে নিই। নাম্বার 1 হচ্ছে বিদেশি বিরোধিতা। নাম্বার 1 বিদেশি বিরোধিতা। আফিম যুদ্ধ ও বিভিন্ন অসম চুক্তি বলতে কোনগুলো? নানকিং, বো, ওয়াংসিয়া, ওয়াম্পুয়া, তিয়ানজিন প্রভৃতি। তা অসম চুক্তির সূত্রে চীনের অভ্যন্তরে বিদেশিদের বাণিজ্য, বসবাস, ধর্মপ্রচার শুরু হলে চীনাদের মধ্যে প্রতিক্রিয়া ঘটে। বিভিন্ন স্থানে বিদেশিদের সঙ্গে চীনাদের সংঘর্ষ বাধে। চীনে বিদেশি আধিপত্য যত প্রবল হতে থাকে, বিদেশিদের প্রতি চীনাদের বিরোধ ততই তীব্রতর হয়ে ওঠে। চীনারা মনে করে তাদের যাবতীয় দুঃখ দুর্দশার জন্য বিদেশিরাই দায়ী। বিদেশিদের আর্থিক শোষণ, ধর্ম, শিক্ষা, সংস্কৃতি তাদের দুরবস্থাকে ডেকে এনেছিল। নাম্বার 2 কারণ হচ্ছে বিদেশিদের ধর্মপ্রচার। চীনের সম্রাট এবং চীনের জনগণ নিজেদের সর্বোৎকৃষ্ট জাতি বলে মনে করত। তাই বিদেশি কোনো জাতি বা ধর্মের প্রভাব চীনারা মেনে নিতে পারেনি। খ্রিস্টান মিশনারিরা চীনে খ্রিস্ট ধর্ম প্রচার করলে বক্সার বিদ্রোহে তীব্র প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। 1858 খ্রিস্টাব্দে তিয়ানজিনের চুক্তির মাধ্যমে বিদেশিরা চীনে খ্রিস্ট ধর্ম প্রচারের অনুমতি লাভ করে এবং চীনে জমি কিনে বা লিজ নিয়ে বিদ্যালয়, গির্জা প্রতিষ্ঠা করতে থাকে। 3 নম্বর কারণ হচ্ছে আর্থিক সংকট। চীনের সমৃদ্ধশালী পবিত্র ভূখণ্ডে বিদেশিদের আর্থিক শোষণ বক্সার বিদ্রোহ অন্যতম একটি প্রধান কারণ বলে মনে করা হয়। চীনের আর্থিক দৈন্যতার পশ্চাতে বেশ কয়েকটি কারণ নিহিত ছিল, যেমন সাম্রাজ্যবাদী শক্তিগুলির অর্থনৈতিক শোষণ, নাম্বার 2 বেআইনি আফিমের কারবার এবং নাম্বার 3 বহির্বাণিজ্যের উপর সামান্য পরিমাণ শুল্ক আরোপ প্রভৃতি। পাশাপাশি এই আর্থিক সংকট নিরসনের উদ্দেশ্যে মাঞ্চু সরকার সাধারণ জনগণের উপর চাপ বৃদ্ধি করতে থাকে। শিমনোসেকি সন্ধির মাধ্যমে জাপানিরা চীনে প্রবেশ করলে চীনা জনগণের রুজি রোজগার প্রায় বন্ধ হয়ে যায়। চীনে অর্থনীতির এই চরম সংকটের কারণে বক্সার বিদ্রোহীরা বিদেশিদের দিকে আঙুল তুলেছিল এবং ক্ষোভে ফেটে পড়েছিল। 4 নম্বর বক্সার বিদ্রোহের কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। চীনা জনগণ চীনের প্রাকৃতিক দুর্যোগ
এবং যাবতীয় ক্ষয়ক্ষতির জন্য বৈদেশিক শক্তিগুলিকে দায়ী করত। ঊনবিংশ শতকের শেষের দিকে চীনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রদেশ যথা কিয়াংসি, অ্যানহুয়াই, সেচুয়ান বীভৎস বন্যা দেখা দেয় এবং লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে। চীনের মানুষের অলিক ধারণা ছিল এই যে বিদেশিরা রেলপথ তৈরি করার জন্য চীনের ড্রাগন শিরায় আঘাত পড়ে এবং খনি খননের ফলে তার প্রাণ বই বেরিয়ে যায়। তাই এই প্রাকৃতিক বিপর্যয়, এই কারণেই চীনা জনগণের মধ্যে বিদেশি বিরোধিতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং যা পরবর্তীকালে বক্সার বিদ্রোহের রূপ পরিগ্রহ করে। এগুলো ছিল বক্সার বিদ্রোহের কারণগুলো। এবারে এই বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করি। বক্সার বিদ্রোহের প্রকৃতি সম্বন্ধে আলোচনা করতে গিয়ে অধ্যাপক সেনও বলেছেন যে বক্সার বিদ্রোহ ছিল চীনের জাতীয়তাবাদী বিদ্রোহ। আবার অধ্যাপক এরিক হবসন এর মতে এই বিদ্রোহ ছিল একটি সামাজিক আন্দোলন এবং প্রতিবাদের আদিম অভিব্যক্তি। চীনের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করায় বক্সার বিদ্রোহ গণ আন্দোলনের রূপ পরিগ্রহ করে। ইনহাতুয়ান নামে একটি গুপ্ত সমিতির উদ্যোগে বিদ্রোহীরা সমগ্র উত্তর চীনে আওয়াজ তোলে যে দেশ রক্ষা করো, বিদেশি দানবদের সমুদ্রে নিক্ষেপ করো, তাদের ধ্বংস করো। বিদ্রোহীরা প্রায় 250 জন ইউরোপীয়কে হত্যা করে, বিদেশি দূতাবাসগুলি অবরোধ করে এবং পেকিং ও তিয়ানজিন দখল করে বিদেশি মুক্ত চীন দেশ গঠনের চেষ্টা করে। সুতরাং বৈদেশিক জাতির শৃঙ্খলমুক্ত হওয়ার ছিল বক্সার বিদ্রোহের অন্যতম উদ্দেশ্য। বক্সার বিদ্রোহ অন্যদিকে রাজতন্ত্র বিরোধী অর্থাৎ মাঞ্চু সরকার বিরোধী চরিত্র লাভ করেছিল, কেননা বিদ্রোহের তীব্রতায় আশঙ্কিত মাঞ্চু সরকার সংকটজনক পরিস্থিতির মোকাবিলায় ইউরোপীয় শক্তিবর্গের কাছে সাহায্য প্রার্থনা করে। রাজমাতা জুসি অবরুদ্ধ বিদেশি দূতাবাসে খাদ্য সামগ্রী প্রেরণ করলে ইউরোপীয়রা যথেষ্ট উৎসাহিত হন। এ সময় একজন জার্মান দূত গুলিবিদ্ধ হয়ে নিহত হলে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও আমেরিকার যৌথ বাহিনী বক্সার বিদ্রোহ দমনে অগ্রসর হয়। তবে বলা যেতে পারে যে বক্সার বিদ্রোহ ও তার পরবর্তী পর্যায়ে বিদেশি সেনাবাহিনীর আক্রমণ ও বিদ্রোহ দমন একদিকে যেমন চীনের সামরিক শক্তির দুর্বলতা প্রকাশ পায়, অন্যদিকে তেমনি চীনের সার্বভৌমত্বে প্রচণ্ড আঘাত হানে। আক্ষরিক অর্থে চীনে কোনো বিদেশি উপনিবেশ গড়ে না উঠলেও চীনের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষ প্রভাবমুক্ত হতে পারেনি বহুদিন। তাছাড়া অনেক ঐতিহাসিকের মধ্যে বক্সার বিদ্রোহীদের আদর্শ ছিল মধ্যযুগীয়। তারা ধর্মীয় ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে আধুনিকতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার আদর্শকে তাদের চিন্তায় স্থান দেয়নি। ভূমি সংস্কারের মতো কাজেও তাদের কোনো উদ্যোগ ছিল না। ফলে বক্সার বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। তা আজকে আমাদের যে আলোচনা চীনের উপর অসম চুক্তি এবং এই অসম চুক্তির ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, সেই সঙ্গে চীনে যে বক্সার বিদ্রোহ ঘটেছিল সেই বক্সার বিদ্রোহের কারণ এবং প্রকৃতি সম্পর্কে আলোচনা করলাম। এই দুটো প্রশ্ন তোমরা বাড়িতে মন দিয়ে নোট তৈরি করে পড়াশোনা করো। ওকে, আজকে এইখানে শেষ করলাম।